পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ জানিয়েছে শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজিরের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। এদিকে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনো দেখা যায়নি। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কি কি অভিযোগের ভিত্তিতে আসলে এই অভিযোগটা জারি করা হয়েছে? দেখুন, যেমনটি বলছিলেন যে চলতি মাসেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির যেই আবেদন সেটি কিন্তু এনসিবি করেছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে তার যে নামটি উঠে আসা, কারণ এই প্রক্রিয়াটি হচ্ছে প্রথমে আবেদন করা হয় কোনো দেশের সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা কোনো অপরাধের সাথে তদন্ত যারা করছে সেই তদন্ত সংশ্লিষ্ট পক্ষ থেকে। সেই অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে কিন্তু আর্থিক অভিযোগ ছিল, যে আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে বেনজির আহমেদ বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তা হিসেবে কিন্তু পরিচিত ছিলেন। 5 বছর তিনি র্যাবের প্রধান, তারপরে 2 বছর তিনি পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারপর থেকে যখন তিনি রিটায়ারমেন্টে যান তারপরেই কিন্তু গত বছরের মে মাসে আমরা দেখেছি যে তাকে নিয়ে দুদক মামলা শুরু করে তদন্ত শুরু করে, তারপরে কিন্তু তিনি পালিয়ে যান এবং তিনি পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তাকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয় এবং গত বছর ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে কিন্তু দুদক 4টি মামলা করে। মূলত সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই যে রেড অ্যালার্ট জারি করার যে আবেদনটি সেটি কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আজকে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে কিন্তু এটি নিশ্চিত করা হয়েছে যে তার বিরুদ্ধে যে আবেদনটি করা হয়েছে সেই আবেদন অনুযায়ী কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু এই রেড অ্যালার্টটি কিন্তু ইস্যু করেছে ইন্টারপোল। রায়হান, তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আসলে পরবর্তী কি পদক্ষেপগুলো আসলে কি হবে? দেখুন, সাধারণত এই ধরনের আমি যদি আসামি বলে থাকি বা এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যে কাজটি করা হয় কয়েকটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে একটি দেশের পররাষ্ট্র নীতির সঙ্গে অন্য দেশের পররাষ্ট্র বা যেই দেশে তিনি লুকিয়ে আছেন যদি সেটিকে নিশ্চিত করা যায় তাহলে পররাষ্ট্র পর্যায়ে কিন্তু সেই বা দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কিন্তু কথা বলা যেতে পারে যে বন্দি বিনিময় চুক্তি থাকলে সেটি একটি বিষয় হতে পারে। সেটা যদি না থাকে তারপরেই কিন্তু এই আন্তর্জাতিক পুলিশ সংস্থা যেটি রয়েছে ইন্টারপোল তার মাধ্যমে কিন্তু যাওয়া হয়ে থাকে এবং সেখানে কিন্তু একটি বিষয় রয়েছে যে এই যে ইন্টারপোলে যাদের আসলে নাম আসে তারা কিন্তু আসলে আন্তর্জাতিক অপরাধের ব্যাপারটা কিন্তু এমন নয়। কোনো দেশ যদি আবেদন করে যে আমার এই দেশের আসামি বিদেশে অন্য কোনো দেশে আছে, সেই দেশের আমার ঠিকানা যায় না সে কোন দেশে আছে, তাকে ধরার জন্য একটি কিন্তু বলা হয় যে ইন্টারপোলে যে রেড অ্যালার্ট জারি করে এবং ইন্টারপোলের যারা রয়েছেন তারা কিন্তু তখন সেই ধারা অনুযায়ী তাকে ধরার চেষ্টা করেন। আপনার কাছ থেকে জানার ছিল যে তার ছবি এবং তথ্য কিন্তু ওয়েবসাইটের মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনো দেখা যাচ্ছে না, এর কারণটা আসলে কি? এখানে দুটি বিষয় রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে খুব আলোচিত একজন স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান, তার বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছিল। সেখানেও কিন্তু তার যখন জারির সিদ্ধান্ত এসেছিল আমরা জানতে পেরেছিলাম তারও বেশ কিছুদিন পর আর তার নাম কিন্তু মোস্ট ওয়ান্টেড তালিকায় উঠেছিল। সেখানে দুটি বিষয় ঘটতে পারে। প্রথম বিষয়টি হচ্ছে যে হয়তো কিছুদিন পরে তার নামটি আসতে পারে এবং আরেকটি বিষয় আমি আগে যেটি বলছিলাম যেহেতু এটি একটি আন্তর্জাতিক অপরাধী না হিসেবে বিবেচিত হয় না, সেক্ষেত্রে যেই দেশটি আবেদন করেছে আবেদনের প্রেক্ষিতে সেই নামটি তোলা হয়। কিছু কিছু নাম কিন্তু ইন্টারপোলের একেবারে ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা থাকে না, আর কিছু কিছু নাম কিন্তু তাদের সাইটে দেওয়া থাকে, কিন্তু এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বা এই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা ছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পারে। এটা হতে পারে অন্য দেশের বা পৃথিবীর যে কোনো দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এটা দেখতে পারবে, তবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা সবাই যে সবার তালিকাটা দেখতে পাবে এমন বিষয়টিও কিন্তু না। জি, ধন্যবাদ আপনাকে। খালেদ রায়হান জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে।